দিনটা ছিল 14 এপ্রিল 2008। রাত 1টার সময় আমরোহার বাওয়ানখেরি গ্রামের এক পরিবারের বাড়ি থেকে একটা মেয়ের চিৎকারের এক অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল, যে আওয়াজে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায় ও তারা ছুটে যায় তাদের বাড়ির দিকে। প্রতিবেশীরা মেন গেট থেকে মেয়েটাকে নাম ধরে ডাকতে থাকে। তারপরে ভিতর থেকে হাউ হাউ করে কাঁদতে থাকা একটা মেয়ে দরজাটি খোলে আর কাঁদতে কাঁদতে ছাদে চলে যায়। প্রতিবেশীরাও তার পিছন পিছন যায় আর গিয়ে যা দেখে তা কল্পনারও অতীত। দৃশ্যটা দেখার পর তাদের পায়ের তলার মাটি সরে যায়, কারণ ওই পরিবারের 4টে ঘরে মোট 7 জনের লাশ শোয়ানো ছিল। তাদের গলায় কুরুল দিয়ে কোপানোর দাগও ছিল। মানে একই পরিবারের 7 জনের হত্যা। কে করলো আর কেনই বা করলো এই হত্যাগুলো, জানবো পুরো ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা দেখুন আর ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই রকম অপরাধের গল্পগুলো জানার জন্য। উত্তরপ্রদেশের আমরোহার বাওয়ানখেরি গ্রামে খুবই সম্মানিত সম্ভ্রান্ত এক পরিবার ছিল। পরিবারের প্রধান শওকত আলী কলেজের অধ্যাপক, এক ছেলে MBA, অন্য ছেলে ইঞ্জিনিয়ার। বাড়ির বড় মেয়ে শবনম ইংরেজি ও ভূগোলে AA। পরিবারটি উচ্চশিক্ষিত হওয়ায় তাদের গ্রামে সবাই সম্মানের চোখে দেখত। বড় ছেলের বিয়ে হয়ে গেছিল, তার একটা ছেলেও ছিল। ছোট ছেলে ও বড় মেয়ের এখনও বিয়ে হয়নি। তারা বাড়িতে বাবা মা ভাই মিলিয়ে মোট 8 জনের সুখী পরিবার ছিল। কিন্তু এই পরিবারে কার নজর লাগলো, একসাথে 8 জনের মধ্যে 7 জনের হত্যা হয়ে গেল। 14 এপ্রিল 2008 রাত 1টার সময় ওই বাড়ি থেকে এক প্রতিবেশীর ফোন যায় পুলিশের কাছে। পুলিশ পুরো ঘটনাটি শুনে দ্রুত টিম নিয়ে পৌঁছে যায় শওকত আলীর বাড়িতে। বাড়িতে গিয়ে তারা যে ভয়ানক দৃশ্যটা দেখে তা পুলিশকেও চমকে দিয়েছিল। 7 জনের কুরুল দিয়ে হত্যা করা হয়েছিল। শওকতের বাড়ির 4টি ঘরে শওকত, তার স্ত্রী, 2 ছেলে, এক পুত্রবধূ ও 2 সন্তানের লাশ পড়েছিল। শুধুমাত্র 11 মাসের শিশুটি ছাড়া বাকি সবার গলা কাটা হয়েছিল। সবার বডি রক্তাক্ত অবস্থায় শোয়ানো ছিল বিছানায়। শওকতের পরিবারের একমাত্র জীবিত সদস্য শওকতের বড় মেয়ে শবনম ঘরের এক কোণে তখনও পর্যন্ত অঝরে কাঁদছিল। তারপর পুলিশ বডিগুলোকে পোস্টমর্টমে পাঠায়। এদিকে সকাল হতে না হতেই বাওয়ানখেরি গ্রাম থেকে একই পরিবারের 7 জনকে হত্যার এই কাহিনী ছড়িয়ে পড়ে সারা দেশে। এই গণহত্যার বিরুদ্ধে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। মানুষের এই ক্ষোভ এতটাই বেড়ে গেছিল যে পরের দিনই শওকতের বাড়িতে আসতে হয়েছিল তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীকে। যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাটি সমাধান করার জন্য ইউপি পুলিশের উপর প্রবল চাপ পড়ে। মামলাটির গুরুত্ব বুঝে তার সমাধানের জন্য নতুন ইন্সপেক্টর RP গুপ্তাকে তদন্তের জন্য বাওয়ানখেরিতে ডাকা হয়েছিল। RP গুপ্তা কেসটি হাতে নেওয়ার পরই আসে পোস্টমর্টমের রিপোর্ট। তাতে পরিষ্কার লেখা ছিল হত্যার আগে পুরো পরিবারকে নেশার ওষুধ খাওয়ানো হয়েছিল। রিপোর্ট দেখে RP গুপ্তার মনে একটা প্রশ্ন জাগে যে সারা বাড়ি যখন অজ্ঞান তখন একা শবনম কেমনভাবে হুঁশে ছিল। যখন পুরো পরিবারকে হত্যা করা হয়েছিল তখন শবনম একা কীভাবে বেঁচে গেল। তিনি শবনমকে প্রশ্ন করতে চেয়েছিলেন, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে চেয়েও প্রশ্ন করতে পারছিলেন না RP গুপ্তা, কারণ পুরো বাড়ির খুন হয়েছিল। সেই সময় কিভাবে তাকে জিজ্ঞাসা করা যেত সেই পরিস্থিতিতে। আর তখন শবনমের অবস্থাও ভালো ছিল না। এদিকে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই ঘটনার জেরে শবনমকে 5 লাখ টাকা ক্ষতিপূরণের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের কথা শুনে RP গুপ্তা মুখ্যমন্ত্রীর PAর সাথে সরাসরি যোগাযোগ করেন আর এই কেসের সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ক্ষতিপূরণ না দেওয়ার দাবি তোলেন। মুখ্যমন্ত্রীও ইন্সপেক্টরের কথা অনুযায়ী ঘোষণা করেন যে যতদিন না এই কেসটা সমাধান হচ্ছে ততদিন এই ক্ষতিপূরণ পেন্ডিং হয়ে থাকবে। যেদিন এই কেসটা সমাধান হবে সেই দিন এই ক্ষতিপূরণটা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশের উপরও প্রবল চাপ আসছিল মামলাটি সমাধান করার জন্য। তাই ইন্সপেক্টর RP গুপ্তা তার ইনফরমারদের মাধ্যমে তদন্ত চালিয়ে যায়। এরই মধ্যে একজন ইনফরমার ইন্সপেক্টর RP গুপ্তাকে জানায় যে সেলিম নামে এক ব্যক্তির সাথে ভালো যোগাযোগ ছিল শবনমের। এদিকে শবনমের অবস্থা কিছুটা ভালো হওয়ার পর ইন্সপেক্টর RP গুপ্তা শবনমকে জিজ্ঞাসাবাদ করে। শবনম সেই রাতের একটা গল্প বলে যে সেই রাতে চোর ঢুকেছিল তাদের বাড়িতে। তাদের বাড়ির মেন গেট দিয়ে বেরিয়ে যেতে দেখে শবনম, কারণ সে সেদিন ছাদে ঘুমাচ্ছিল। তারপর শবনম নিচে আসতেই সবাইকে মৃত অবস্থায় দেখে। সে আরও বলে যে আমি ছাদে ছিলাম বলেই হয়তো বেঁচে আছি, না হলে আমিও হয়তো ওদের মতো শিকার হয়ে যেতাম। শবনম জানতো না যে পোস্টমর্টম রিপোর্ট পুলিশের হাতে এসে গেছে আর তারা তাকেই সন্দেহ করছে। সে না জেনে এই গল্পটা ফেঁদে বসে। শবনমের কথা অনুযায়ী যদি চোর চুরি করার জন্য এসে এই হত্যালীলা চালায় তাহলে বাড়ির জিনিসপত্র ছড়ানো ছিল না কেন। দ্বিতীয়ত, চোর যদি কুরুল দিয়ে তাদের হত্যা করে তাহলে কেউই নিজের প্রাণ বাঁচানোর জন্য ছটফট করেনি। সবার বডি দেখে মনে হচ্ছিল সবাই নিঃশব্দে ঘুমাচ্ছিল। জিজ্ঞাসাবাদে এত কিছু গরমিল দেখে RP গুপ্তার সন্দেহের তীর শবনমের দিকে আরও জোরালো হয়। ওদিকে ইনফরমার সেলিম নামে এক ব্যক্তির কথা বলেছিল যার সাথে যোগাযোগ ছিল শবনমের। খোঁজ খবরে জানা যায় সেলিম ও শবনম খুবই ভালো বন্ধু। আবার এই কেসে তদন্তে জানা যায় শবনম প্রেগনেন্ট ছিল। ইন্সপেক্টর RP গুপ্তার মনে প্রশ্ন আসে, যদি শবনম অবিবাহিত হবে তাহলে সে প্রেগনেন্ট হলো কিভাবে, আর কারই বা এই সন্তান।
এখনো পর্যন্ত পুরো কেসটা ঘেঁটেছিল। ইন্সপেক্টর আরপি গুপ্তার হাতে কোনো চাক্ষুষ প্রমাণ আসছিল না। এরপর আরপি গুপ্তা ইনফরমারের খবরের জেরে সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়, কিন্তু পুলিশ গ্রামে গিয়েও কোনো লাভ হয়নি, কারণ সেলিম সেখান থেকে পালিয়ে গেছিল। এদিকে ইন্সপেক্টর আরপি গুপ্তার হাতে আরও কিছু প্রমাণ আসে। হাতে আসে শবনম ও সেলিমের কল ডিটেলস। তাতে জানা যায় ঘটনার দিন ঘটনা ঘটার ঠিক আগে পর্যন্ত প্রায় 50 বারের বেশি সেলিম ও শবনম একে অপরের সাথে কথা বলেছিল। এমনকি হত্যা হওয়ার পরও তারা আবারও ফোন করেছিল। ইন্সপেক্টর আরপি গুপ্তা সন্দেহটা ঠিক দিকে এগিয়ে যাচ্ছিল বলে মনে হচ্ছিল। তারপর 18 এপ্রিল 2008 সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের চাপে সে সব কিছু সত্যি স্বীকার করে নেয়। সেলিম সবটা পুলিশকে খুলে বলে। সাল 2007 সেলিমের সাথে দেখা হয় শবনমের। তারপর তাদের মধ্যে বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্ব কখন ভালোবাসায় পরিণত হয় তা তারা নিজেরাও বুঝতে পারেনি। সেলিমও বাওয়ানখেড়ি গ্রামেই থাকতো। সেলিম তেমন কিছু করতো না, তেমন শিক্ষিতও ছিল না, তাই শবনমের পরিবার এই সম্পর্কটাও মেনে নিত না। আর ঠিক সেটাই হলো। যখন এই সম্পর্কের কথা পরিবারকে জানায় শবনম, তারা রাজি হয়নি। এদিকে শবনমও এতটাই ভালোবেসে ফেলেছিল যে সেলিমকে তাকে ছাড়া আর থাকতে পারছিল না। সেও সুযোগ বুঝে তার সাথে শারীরিক সম্পর্ক বানিয়ে ফেলে আর গর্ভবতী হয়ে যায়। শুধুমাত্র সম্পর্ক তাই নয়, সম্পত্তির লোভও ছিল শবনমের মধ্যে। শবনম একদিকে সেলিমকে বিয়ে করতে চেয়েছিল ও দ্বিতীয়ত পৈতৃক সম্পত্তির লোভও ছিল তাদের মধ্যে। তাই তারা দুজনে ঠিক করে এই হত্যাকাণ্ডের প্ল্যান। আর 14 এপ্রিল 2008 সেলিম অন্য গ্রাম থেকে নেশার ওষুধ নিয়ে আসে, যাতে তাকে সন্দেহ না করা হয়। তারপর শবনম যখন নেশার ওষুধ খাবারে মিশিয়ে বাড়ির সবাইকে ঘুম পাড়ায়, তারপর দুজনে কুরুল দিয়ে সবাইকে কুপিয়ে খুন করে ফেলে। আর চলে যাওয়ার সময় 11 মাসের শবনমের ভাইপো কেঁদে ওঠে। তাকেও শ্বাসরোধ করে হত্যা করে ফেলে, কারণ কেউ যদি থাকে তাহলে সেও সম্পত্তিতে ভাগ বসাবে। এই ভেবে তারা সবাইকে মেরে ফেলে। তারপর যা হলো তা আগেই বলেছি আপনাদের, কিন্তু এটা ছিল সেলিমের স্বীকারোক্তি। কোনো প্রমাণ তখনও হাতে আসেনি আরপি গুপ্তা ম্যাডামের। তারপর পুলিশ শবনম ও সেলিমকে একে অপরের সাথে দেখা করায়। তারপর শবনমও তার অপরাধ স্বীকার করে নেয়। তারপর শবনম পুলিশকে তার রক্তমাখা কাপড়ের হদিশ দেয়। ও যে কুরুল দিয়ে 6 জনকে কেটেছিল সেটা পাশের পুকুরে ফেলে দিয়েছিল, সেটার হদিশও দেয় তারা। তারপর পুলিশ পুকুর থেকে কুরুল ও শবনমের রক্তমাখা জামাকাপড় প্রমাণ হিসাবে উদ্ধার করে। এরপর কেসটা কোর্টে ওঠে। তারপর 3রা আগস্ট 2010-এ আমরোহা আদালত সেলিম ও শবনমকে অপরাধী ঘোষণা করে তাদের মৃত্যুদণ্ড দেয়। বিচারপতি SAA হুসাইন তার আদেশে লিখেছিলেন যে তিনি তার 30 বছরের বিচারক জীবনে এর চেয়ে ভালো তদন্ত পাননি। ইন্সপেক্টর আরপি গুপ্তার প্রশংসাও করেছিলেন তিনি। পরে কেসটি এলাহাবাদ হাইকোর্টে ওঠে, সেখানেও মৃত্যুদণ্ড বহাল রাখে তার। তারপর 2015-তে সুপ্রিম কোর্টে ওঠে এই কেসটা, সেখানেও ফাঁসির সাজা বহাল রাখা হয়। রাষ্ট্রপতিও প্রাণ ভিক্ষার দাবি খারিজ করে দেয়। বর্তমানে সেলিম এলাহাবাদের নৈনি জেলে বন্দী ও শবনম রামপুর জেলে বন্দী রয়েছে। এখন দুজনেই চূড়ান্ত ফাঁসির দিনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। সম্পত্তির লোভ ও ভালোবাসার জন্য নিজের রক্তের সম্পর্কের বাবা মা ভাই বোনকে খুন করে দিল শবনম। গল্পটি শুনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।